ভালোবাসা যতটা সহজ তাকে ভুলে যাওয়া কি ঠিক ততটাই কঠিন, বিশেষ করে সেই সম্পর্কটা যদি হয় 6 বছরের। আজকের গল্পটা কৈলাস আর আশার, যাদের ভালোবাসার ডাকনাম ছিল বুকি। কিন্তু হুট করে একদিন এক অদ্ভুত পরিস্থিতিতে তাদের সুন্দর সম্পর্কটা ব্রেকআপের তিক্ততায় মোড় নেয়। রাস্তার মাঝখানে মারামারি আর সেই ভিডিও ভাইরাল হওয়া, সব মিলিয়ে তাদের জীবনটা যেন এক নিমিষেই ওলটপালট হয়ে যায়। এরপর শুরু হয় আসল লড়াই। জিম থেকে শুরু করে আধ্যাত্মিক সাধনা, এমনকি ডেটিং অ্যাপ, একে অপরকে ভুলে থাকার সব চেষ্টাই কি শেষ পর্যন্ত ব্যর্থ হবে, নাকি ভাগ্য তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছে? ভালোবাসা, বিরহ আর একরাশ হাসির মিশেলে তৈরি অসাধারণ মুভি বুকির পুরো কাহিনী জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গাইস, সম্পূর্ণ এক্সপ্লেনেশন জুড়ে আমি আরাফাত আছি আপনাদের সাথে। তাহলে কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা একটা কাপলকে গাড়িতে করে যেতে দেখি। মেয়েটার মুড প্রচন্ড খারাপ ছিল, বোঝাই যাচ্ছে। গাড়িতে চলতে থাকা মিউজিক অফ করে দেয়। এরপর শুরু করে ঝগড়া। মেয়েটা বলে, আমি তোমার থেকে এটা আশা করিনি। পার্টিতে তুমি যেটা করলে এটা কি ঠিক ছিল? ছেলেটা বারবার তাকে শান্ত হতে বলে, কিন্তু মেয়েটা থামছেই না। তার জিজ্ঞাসা, কেন ছেলেটা পার্টিতে সিন ক্রিয়েট করলো? ছেলেটা বলে, তুমি তো জানো আমার আর্থিক অবস্থা নিয়ে কেউ মজা করলে আমার সেটা পছন্দ না। মেয়েটা বলে, এটার জন্য এত কিছু করে বসবে? সেটা আমি ভাবিনি কৈলাস। এবার তো ছেলেটা একটু বাঁকাভাবে তাকায়, বলে, আমি আগেই বলেছি আমরা নাম ধরে কেউ কাউকে ডাকবো না। মেয়েটা বলে, এরপর আমি তোমাকে বুকি নামে ডাকতে পারবো না। মানে তারা ভালোবেসে একে অপরকে বুকি ডাক নামে ডাকে। তো ছেলেটাও এবার মেয়েটার নাম ধরে রাখে। মেয়েটার নাম আশা। কৈলাস আর আশা ঝগড়া করতে করতে এক পর্যায়ে কৈলাস বলে, চলো ব্রেকআপ করে নেই। আশা তো আকাশ থেকে পড়ে আর বলে, 6 বছরের রিলেশন এভাবে শেষ করে দেবে? কৈলাস বলে, তুমি কথাটা এনেছ। আশা বলে, তাই বলে তুমি সত্যি ব্রেকআপ করে দেবে? কৈলাস তো তার জায়গাতে অনড়। যেতে যেতে তারা ট্রাফিক সিগন্যালের অপেক্ষা করছিল। সেখানে হঠাৎ আশা কান্না করা শুরু করে। কৈলাস বলে, এই যে আবার শুরু হয়ে গেল। কৈলাস গাড়ির কাচ নামিয়ে পাশের বাইকের দুজন ছেলেকে জিজ্ঞেস করে, দেখেন ভাইয়া, আমাদের মধ্যে ঝামেলা হচ্ছে, ব্রেকআপ করা কি উচিত কিনা বলুন। লোকগুলো কি বলবে বুঝতে পারে না, তাই বলে, হ্যাঁ ব্রেকআপ করাই উচিত। আশা বলে, এটা পার্সোনাল বিষয়, থার্ড পার্সন ডাকার মানে কি? কৈলাস বলে, লোকগুলো আমার পক্ষ নিয়েছে বলে খারাপ লাগছে? তোমার পক্ষ নিলে তো ঠিকই ভালো লাগতো। কথায় কথায় সিগন্যাল ছেড়ে দেয়। হঠাৎ পাশ দিয়ে আরেকটা গাড়ি যাবার সময় কৈলাসের গাড়ির সাইড মিরর ভেঙে দিয়ে চলে যায়। কৈলাসের মাথা তো গরম হয়ে যায়। কৈলাস এতটা রেগে যায় যেন সামনে পেলে খেয়েই ফেলবে। সে গাড়ির স্পিড বাড়িয়ে সেই গাড়িকে ফলো করে। এত স্পিড বাড়িয়ে দেয় যে আশা ভয় পায়, থামতে বলে, কিন্তু কৈলাস বলে, আরে এটা গৌতমের ভাইয়ের গাড়ি, দায়ভার তো এখন আমাকেই নিতে হবে। আশার কথা না শুনে কৈলাস রেসিং প্রতিযোগিতার মতো সেই গাড়িকে তাড়া করে। আশা থামাতে চেষ্টা করে, কিন্তু সে ধমক দিয়ে আশাকে চুপ করিয়ে দেয়। এর মধ্যে বৃষ্টিও শুরু হয়। অবশেষে কৈলাস সেই গাড়ির সামনে ব্লক করে দাঁড়ায়। আশা তাকে অনেক থামাতে চেষ্টা করে। কৈলাস বের হয়ে গাড়ির কাছে যায়। গাড়িতে একটা ফ্যামিলি ছিল, স্বামী স্ত্রী আর তাদের বাচ্চা। কৈলাস গিয়ে জিজ্ঞেস করে, আপনি এভাবে ধাক্কা মেরে পালিয়ে এলেন কেন? লোকটা বলে, তুমি বাজেভাবে গাড়ি চালালে এটাই হবে, তোমার দোষ। ইন্স্যুরেন্স করা থাকলে তুলে নিও। কৈলাস বলে, আমার বন্ধুর ভাইয়ের গাড়ি ছিল। এবার লোকটা কৈলাসের গরিবানা নিয়ে মজা করে। এক পর্যায়ে কৈলাস লোকটাকে বের করলে তাদের হাতাহাতি শুরু হয়। আশেপাশে লোক তাদের আটকাতেও চেষ্টা করে। লোকটার স্ত্রীও বলে, বাচ্চার সামনে এভাবে কাউকে না মারাই ভালো। আশাও কৈলাসকে আটকানোর চেষ্টা করে, আর কিছু মানুষ এই ঘটনা ভিডিও করতে শুরু করে। আজকাল তো এসবেরই যুগ, কোথাও কিছু হলে আগে ক্যামেরাটা বের করবে। এইভাবে তর্ক হাতাহাতির এক পর্যায়ে আশার আগে কৈলাসকে থাপ্পড় মারে। কৈলাস কয়েক সেকেন্ড পর আশাকেও থাপ্পড় মারে। চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়। ক্যামেরা চালু করা সবার। আশা অপমানিত বোধ করে। রাগে দুঃখে সে তার হাতে থাকা একে খোদাই করা আংটি খুলে কৈলাসের দিকে ছুঁড়ে মারে। এরপর অন্য একটা অটো ধরে বাড়ি চলে যায়। কৈলাস তো মূর্তির মতো দাঁড়িয়ে আছে। একটু পর আংটিটা তুলে নেয়। আশা পুরো রাস্তা কান্না করতে করতে বাড়ি ফেরে। বাসায় এসে দুজনেই এই ঘটনা মনে করে আফসোস করতে থাকে। কৈলাস রাগ ঝাড়তে থাকে আর আশা তো কান্না করতে থাকে। কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে, তাদের এই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। অনেক নেগেটিভ কমেন্ট আসতে শুরু করে। এমনকি আশা আর কৈলাস এত পরিচিত মুখ হয়ে যায় যে রাস্তাঘাটে বের হলেও লোকে সামনের ওপর কটু কথা বলে দিচ্ছে। এ নিয়ে দুজনেই বিরক্ত হয়ে যায়। এমনকি এই নিউজ টিভিতেও চলে আসে। আশার বাবা এটা দেখে বলে, পুলিশে কেন কমপ্লেন করনি? আশা বলে, আমাদের ব্যাপার, ছেড়ে দাও। কিন্তু তার মা বলে, এই মেয়ে আমাদের সম্মান রাখবে না মনে হয়। পরের দৃশ্যে আমরা দুই পক্ষের উকিলকে থানায় দেখি।
তারা বলে নিজেদের মধ্যে সামলে নেবে। কৈলাসের বাবা আর কৈলাস থানায় ছিল। বাবা বলে, তোমাকে জন্ম দিয়ে মনে হয় ভুল করেছে। শুরু হয় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবারদের ফোন। তারা আশা আর কৈলাসের ইন্টারভিউ নেওয়ার জন্য ফোন করতেই থাকে দুজনকে, কিন্তু কেউ এ বিষয়ে আগ্রহী না, তাই কল কেটে দেয়। এদিকে তাদের দুজনের জীবনের সাথে জড়িয়ে বন্ধু বান্ধব কলিগরা জ্ঞান দিতে শুরু করে। ওরাও তাদের সাথে মনের রাগ মেটাতে থাকে। দুজনের নেগেটিভ দিক নিয়ে কথা বলে। এভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো চলতে থাকে। একবার কৈলাসের সামনে একটা ভয়েস রেকর্ড রিল আসে, যেখানে আশা বলেছে, আমি ব্রেকআপ করেছি, সে আমার জীবন থেকে গেছে, এখন শান্তিতে আছে, ইন্টারভিউ দিতে আগ্রহী না। কোনো এক কন্টেন্ট ক্রিয়েটর আশার সাথে কথা বলার সময় রেকর্ড করে রাখে আর এখন অডিও পোস্ট করে দিয়েছে। কৈলাস এটা দেখে রেগে সেখানে কল করে আর বলে, সে আমাকে ছাড়েনি, আমি তাকে ছেড়েছি, সে একটা টক্সিক। এটুকু বলতেই কৈলাসের ফোন নিয়ে লাইন কেটে দেয়। কৈলাস বলে, এভাবে অপমান হতে ভালো লাগে না, তাই বলে দিলাম। এবার কৈলাসও হাত থেকে আংটি খুলে ফেলে দেয়। সে খুব রেগে আছে। পাশের দোকানে গিয়ে সিগারেট নেয়। তার বন্ধু এসে বলে, চিন্তা করিস না, নতুন ইস্যু আসলে তোদের সবাই ভুলে যাবে, অপেক্ষা করতে থাক। এখানে একটু পরে দোকানি কৈলাসকে বলে তার জন্য একটা ভিডিও করে দিতে। কৈলাস তো হেল্প করে, কিন্তু দোকানের জোকস আবার তার ব্রেকআপ কেনা না দেয়। আশা এদিকে কৈলাসের ভয়েস রেকর্ড রিল দেখে রাগে গজগজ করতে করতে বলে, আমি মরে যাব তবু তার মুখ দেখব না। এরপর তো দুজনেই ভয়ঙ্কর ভূতের স্বপ্ন দেখে, অনেকটা হেট সং টাইপের। কৈলাস এমন স্বপ্ন দেখে অবাকই হয়। সকালে উঠে সে নিউজ ফিড ঘেটে দেখে নতুন একটা ভিডিও ভাইরাল হয়েছে স্বামী স্ত্রীর পারিবারিক কোন্দল নিয়ে। টিভিতেও সেটা দেখাচ্ছে। কৈলাস তার বন্ধুর কথা মনে করে যে নতুন টপিক আসলে ওদের সবাই ভুলে যাবে। এর মধ্যে কৈলাসের বাবা তাকে দেখে ইনডিরেক্টলি বলে, এডুকেশন লোন 2 মাসের মধ্যে শোধ করা শেষ হবে, আমার বেতনে তো হোম লোন হবে না, সে যেন হোম লোন নেয়। কৈলাস তার মাকে বলে, আবার শুরু হয়েছে, তার লোন শোধ করতে 2 বছরের স্যালারি গিয়েছে আমার, আমি নিজে তো একটু এনজয় করতে চাই, তাই না? মা বলে, বাবাকে সরাসরি বল সেটা। কৈলাস বলে, সে কি আমাকে সরাসরি বলেছে? এরপর কৈলাসের বাবা অফিসে বেরিয়ে যায়। নতুন টপিক ঠিকই আসে, কিন্তু কৈলাস আর আশার প্যারা যায় না। রাস্তাঘাটে সবাই কৈলাসকে দেখে হাসাহাসি করে, টিটকিরি করে। কৈলাস লুকিয়ে লুকিয়ে অফিসে আসে। অফিসে এসেও শান্তি নেই। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে বলে এক কলিগ ট্রিট চেয়েই বসে। আশার অফিসে সঞ্জয় নামের একজন তাকে সান্ত্বনা দিতে আসে, ইমোশনাল সাপোর্ট দিতে থাকে, কিন্তু তার গার্লফ্রেন্ড রেগে বলে, এত গায়ের মধ্যে ঢুকে গিয়ে সান্ত্বনা দেওয়ার মানে কি? এবার তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। আশার ক্লোজ কলিগ এসে আশার পাশে বসে। আশার পুরনো ছবি দেখেছে দেখে জিজ্ঞেস করে, 1 সপ্তাহ পার হয়নি, এখনই মিস করছো? আশা বলে, ছবি ডিলিট করছে। তার কলিগ জিজ্ঞেস করে, আবার অতি ব্যক্তিগত কিছু দিয়েছিলে নাকি? সেগুলো যদি রেখে দেয় আর পরে যদি তোমাকে ব্ল্যাকমেইল করে? আশা বলে, এত সস্তা কাজ করার ছেলে সে না। এভাবে 1 বছর কেটে যায়। পরের বছরের নিউ ইয়ারে কৈলাস তার ফ্রেন্ড কলিগের সাথে বসেছিল, কিন্তু আজ সে ড্রিঙ্কস করবে না। তার কলিগ তো অবাক হয়ে জিজ্ঞেস করে, এতদিন ড্রিঙ্কস করে আসছে, আজ কি সমস্যা? কৈলাস বলে, আজ থেকে নতুনভাবে চলতে শুরু করবে। কলিগ ফ্রেন্ডরা তো খুব অবাক। অন্যদিকে আমরা আশাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে কনসাল্ট করতে দেখি। তার নাম ডক্টর চিত্রা। ডক্টর চিত্রা তার বাচ্চা নিয়ে চেম্বারে কাজ করে। আশা বাচ্চাটার খেলা বেশ এনজয় করছিল। ডক্টর চিত্রা এবার আশার সমস্যা জিজ্ঞেস করে। আশা সেদিনের ঘটনা আর তারপর কি কি হয়েছে সব খুলে বলে। সব শুনে ডক্টর চিত্রা হা হয়ে যায়। এখন আমরা আশাকে ডক্টর চিত্রার সাথে আর কৈলাসকে তার বন্ধু কলিগদের সাথে ব্রেকআপের পরবর্তী মুভ অন করা নিয়ে কথা বলতে দেখি। দুজনের কথাগুলো প্রায় একই রকম। যেমন ব্রেকআপ করা যত ইজি, তার থেকে মুভ অন করাটা অনেক বেশি কঠিন। দুজনই তাদের বন্ধুদের সাথে ব্রেকআপ পরবর্তী মুভ অন নিয়ে কথা বলছে। কৈলাসের 2 বন্ধুর একজন তো সিগারেটের নেশায় বিধ্বস্ত, আরেকজন মদের নেশায় বুঁদ হয়ে আছে। আর আশার দিকে একজনের বিয়ে বাচ্চা হয়ে সংসার করতে বসেছে, আরেকজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে অ্যাট্রাকটিভ ছবি ভিডিও আপলোড করছে, আবার সেটার সাবস্ক্রিপশন অপশন রেখে টাকাও ইনকাম করছে। ডক্টর চিত্রা আর তার বন্ধু কলিগরা যথাক্রমে আশা আর কৈলাসের কথা শুনে থ হয়ে যায়। তারা ব্রেকআপের পরের 7 স্টেজও পার করেছে। কি সেই 7 স্টেজ, চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথম স্টেজ হলো কনফিউশন, কাজটা ঠিক হয়েছে কিনা, আদৌ কি তারা ব্রেকআপ করেছে নাকি এটা ভ্রম। দ্বিতীয় স্টেজ মেনে না নেয়া, আসলেই ব্রেকআপ হয়েছে, না সে অবশ্যই ফিরে আসবে, মেসেজ দিবে, আবার কথা হবে, মানে কোনোভাবেই ব্রেকআপ মানতে না পারার অবস্থা। তৃতীয় রাগ, মনের যত রাগ আছে এই স্টেজে ঝাড়তে থাকে, কল্পনায় পার্টনারকে সামনে মনে করে ঝাড়া। 4 নম্বরে ক্ষমা চাওয়ার মন, হাত পা ধরে হলেও ফিরিয়ে আনবে এমন চিন্তা করতে শুরু করে। 5 নম্বরে শোক,
কেঁদে কেটে ভাসিয়ে ফেলার মতো অবস্থা। টিভির ভলিউম বাড়িয়ে কান্না করা যাতে বাইরে না শোনে। আরো কত উপায় কান্না আছে। 6 নম্বর হচ্ছে ডিপ্রেশন। এখন ডিপ্রেশন কি সেটা মনে হয় সেভাবে ব্যাখ্যা করার কোনো দরকার নেই, সবাই বুঝতেই পারছেন। আর লাস্ট স্টেজ হচ্ছে মেনে নেওয়া। যা হয়েছে ভালো হয়েছে বলে সব ঝেড়ে ফেলে দিয়ে মেনে নিতে হবে, আর মেনে নিয়ে সুন্দর হাসি খুশি দিন শুরু করা। সবগুলো স্টেজই দুজনে পার করে ফেলেছে। আশা তার বন্ধুদের সাথেও শেয়ার করেছে সাইকিয়াট্রিস্ট দেখানোর আগে, কারণ এই অবস্থায় কারো সাথে কথা বললে মন হালকা হবে। তার জন্য সাইকিয়াট্রিস্ট থেকে বন্ধুদের ভূমিকাই আসল। এখানে একজন ফ্রেন্ড বলে, আমরা থাকতে কেন সাইকিয়াট্রিস্টের কাছে যাবে। একজন বন্ধু একটা রোমান্টিক ভিডিও দেখায় যেটায় আশা আর কৈলাসের বৃষ্টির মধ্যে বাইকে টেনে নেয়ার দৃশ্য দেখায়। খুবই রোমান্টিক লাগছিল তার কাছে, তাই ভিডিও করে রেখেছিল। এটা দেখে আশা আরো ইমোশনাল হয়ে যায়। আরেক ফ্রেন্ড বলে, এ তো এখন দেখলি, 6 বছর আগে সে তো অনেক রুট ছিল, এই 7 বছরে 6 বার গায়ে হাত তুলেছে, সেটা নাকি জঘন্য অপরাধ, তাই ব্রেকআপই ঠিক আছে। মানে আশা চাইছিল এমন কারো সাথে কথা বলতে যে কিনা কৈলাসের ব্যাপারে কথা না বলে, তাই সে কলেজ ফ্রেন্ড মিনাকে ফোন করে। মিনা বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত দিন পার করে। মিনার সাথে কথা বলতে গিয়েও কৈলাসের কথা আসে, তাই সে কলটা রেখে দেয়। কৈলাসও বিপদে আছে, তার বন্ধুরাও সেভাবে তাকে সময় দেয় না, সবাই যে যার লাইফ নিয়ে কাজে বিজি। কৈলাসের বন্ধু বলতে এখন সে নিজেই। অন্যদিকে আশা রেস্টুরেন্টে খেতে যায়। এখানেই কৈলাস আর সে আসতো খাবার খাওয়ার জন্য। আমরা সেই দৃশ্য ফ্ল্যাশব্যাকে দেখি। আশা খাবার অর্ডার করে, কিন্তু কৈলাস অন্য কিছু অর্ডার করতে চায়। এ নিয়ে তাদের মধ্যে টুকটাক ঝামেলা চলতে থাকে। আশার যেটা ভালো লাগে সে সেটা অর্ডার করলে নাকি সে অন্যের কথাকে প্রায়োরিটি দিচ্ছে, আর কৈলাসের ইচ্ছা মতো অর্ডার দিলে নাকি সেটা ঠিক। একটা ম্যানিপুলেটিভ ব্যাপার ছিল। পরে কৈলাসের পছন্দের অর্ডার দিতেই বাধ্য হয়। সিন প্রেজেন্টে চলে আসে। আশা তার পছন্দের আইটেম অর্ডার করে, কিন্তু আজ তার খেতে ভালো লাগে না। সে কৈলাসের পছন্দের আইটেম অর্ডার করে, এটা আবার খেতে বেশ ভালো লাগে। এটা নিয়ে ডক্টর চিত্রা বলে, খাবার জিনিসটার টেস্ট তোমার মাইন্ডের সাথে জড়িত, তুমি মাইন্ডকে কন্ট্রোল করো। পরে আশা ভাবে ব্রেকআপ হয়েছে বলে এখন ইচ্ছা মতো খেতে পারবে। তখন তার খাবারের রুচি আসে আর সে পছন্দ মতো খাবার খায়। ওদিকে কৈলাস কারোর সঙ্গ না পেয়ে বাসায় বসে পুরো উইকেন্ডে নেটফ্লিক্সে কে ড্রামা, ইংলিশ ড্রামা, এনিমি সিরিজ শেষ করতে থাকে। মানে দুজন দুজনের মতো লাইফ বেছে নিয়েছে। আশা ইচ্ছা মতো খাবার খাচ্ছে, জিনিস কিনছে, আর কৈলাস এনিমি সিরিজে আসক্ত হয়ে পড়েছে। সবসময় এনিমি সিরিজ দেখতে থাকে, অফিসে বসেও দেখে, এমনকি একবার মিটিংয়ে বসে দেখার কারণে ঝাড়িয়েও খায়। আর আশা খেতে খেতে ওজন বাড়িয়ে ফেলে। এখন আগের সাইজের জামা কিনতে পারে না, ভুঁড়ি লুকিয়ে চলতে চেষ্টা করতে হয় তাকে। ডক্টর চিত্রার সাথে এটা নিয়ে আলাপ করে। আগে কৈলাসের জন্য পছন্দের আইটেম খেতে পারতো না, আর এখন মোটা হয়ে যাবে বলে খায় না। খাবার থেকে মন সরাতে সে শপিং শুরু করে আর সুন্দর সুন্দর পিক ইনস্টাগ্রামে আপলোড করতে থাকে। কৈলাস তার পুরনো বাইক বিক্রি করে কিস্তিতে দামি বাইক কিনে। বাইক নিয়ে অফিসে ঘোরাঘুরির পাশাপাশি লং ট্যুর দেওয়া শুরু করে। প্রথমে মজা লাগলেও পরে বোঝা যায় যে কত প্যারা, কোমর ব্যথা, পিঠ ব্যথা, হাঁটু ব্যথা, বমি ভাব, আরো কত কি। এবার একদিন রাস্তার পাশে বাইক রেখে দোকানে চা খেতে যায় সে। কিছুক্ষণ পর একটা ট্রাক এসে একদম ভেঙে চুরে দিয়ে যায় তার বাইক। তখন কৈলাস বলে, মুভ অন করতে নতুন শখ শুধু স্মৃতি ভোলায় না, টাকাও নষ্ট করে। আশারও সেম কেস। ডক্টর চিত্রা বলেছিল শপিং, ট্রাভেলিং এগুলো মন ভালো রাখে, কিন্তু আশা বলে 1 মাসে সে 4 লক্ষ টাকার শপিং করেছে। ডক্টর চিত্রা তো আবার হা হয়ে যায়। শুধু তাই না, তার এই 4 লাখ খরচের কথা শুনে তার মাও অসুস্থ হয়ে যায়, আর এর পেছনে আবার 50,000 টাকা, মানে সব মিলিয়ে 4.5 লাখ টাকা শেষ। কৈলাস তার বাইক নিয়ে মেরামত করতে যায়। মেকানিক বলে এটা ঠিক করতে 65,000 টাকা লাগবে, এর থেকে আমার কাছে বেচে দাও, আমি অন্য একটা দিচ্ছি। কৈলাস জিজ্ঞেস করে কত টাকা পাওয়া যাবে। মেকানিক বলে কিস্তি শেষ হলে 10,000। কৈলাস আফসোস করে, তবে আশা আর কৈলাস উভয় পক্ষের সাপোর্টাররা বলে খরচ হয়েছে তো কি হয়েছে, মুভ অন তো করতে পেরেছ। কিন্তু তারা এত খরচ করা মানতে পারছে না। দুজনেই চিন্তা করে ভালো কিছু করতে হবে। সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখতে দেখতে কৈলাসের নজর পড়ে জিমের ভিডিওতে, আর আশার নজর পড়ে আধ্যাত্মিক সাধনার দিকে। কৈলাস চিন্তা করে এই ব্রেকআপের শোক শক্তিতে পরিণত করতে হবে। পরের দিন কৈলাস চলে যায় জিমে। জিমে গিয়ে নামতেই জিমের কুকুরও তাকে বলে, ব্রেকআপ তো তোর চেহারায়ও লেখা আছে। কৈলাস জিমের কোচের সাথে কথা বলে। কোচ বলে 3 মাসের জন্য 4,000, 6 মাসের জন্য 7,000 আর বছরে 11,000। কোন প্যাকেজ নিবে সে? কৈলাস এত খরচ শুনে মাসের প্যাকেজ নেয়, যেটার দাম 1,500 টাকা চায়। কৈলাস এরপর বলে সে 6 প্যাক করতে চায়। কোচ বলে এর জন্য 1 বছর সময় লাগবে। কৈলাস তাতে রাজি হয়। তখন কোচ জিজ্ঞেস করে ব্রেকআপ নাকি? কৈলাস মাথা নাড়ে। কোচ তাকে নিউ ইয়ার রেজুলেশন নিয়ে আসা কিছু লোকের ট্রেনিং রুমে নিয়ে যায়। এখানে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ট্রেনিং দিচ্ছে। কৈলাস এসব দেখে মাথা চক্কর দিতে শুরু করে।
অন্যদিকে আশাও একটা আধ্যাত্মিক সাধনার সেন্টারে যায়। বিকাশ ভাইবস নামে এই সেন্টারে অনেকেই আসে ধ্যান জ্ঞান আধ্যাত্মিক সাধনার জন্য। এখানে আবার সাপ্তাহিক বিভিন্ন ক্লাসের প্যাকেজ আছে। প্রথমে আশা এক সাধুর সাথে এসব নিয়ে আলাপ করে। সাধু তাকে বোঝাতে চেষ্টা করে এখানে ক্লাস করে গুরুজির আদর্শে আধ্যাত্মিক উন্নতি হবে, মানে এখানে ওর টাকার খেলা। সাধু তাকে তাদের প্যাকেজ আর নিয়ম লেখা বই দেয়। এখানে টাকার অ্যামাউন্ট দেখে তো আশার মাথায় হাত। এর মধ্যে গুরুজি এসে মাথায় হাত রেখে বলে, তোমার তো মনে অনেক দুঃখ, তোমার জন্য আমাদের কাছে একটা বিশেষ চা আছে, যেটা খেলে তোমার আত্মার শান্তি ফিরে আসবে। মানে ম্যানিপুলেট করার চেষ্টা আর কি। প্রায় বসে এনেও ফেলেছে তাকে। এদিকে আমরা কৈলাসকে দেখি যে ট্রেডমিলের উপরে দৌড়ে প্র্যাকটিস করতে শুরু করে। আস্তে আস্তে স্পিড বাড়াতে থাকে। তার মাথায় আশা আর তার অতীত মনে করে তার স্পিড আরো বাড়িয়ে দেয়। এত স্পিড বাড়ায় যে মেশিন ভেঙেই যাবে। কোচ এসে তাকে ঝাড়ি দেয়। কৈলাস কথা শুনতে চায় না বলে কোচ মাথায় টোকা দেয়। এবার তো কৈলাস ইমোশনাল হয়ে যায়। সবাইকে বসিয়ে তার ব্রেকআপের গল্প শোনায়। কোচ বলে, এভাবে শারীরিক ক্ষতি করে মানসিক ক্ষত কমাতে পারবে না, তোমাকে অন্যভাবে আস্তে আস্তে রিকভার করতে হবে। তুমি জিমে আস্তে আস্তে প্র্যাকটিস করে এটাকে রিকভার করবে, তাড়াহুড়ার কিছুই নেই। এদিকে সবাই গুরুজির জ্ঞান বাক্য শুনতে জড়ো হয়। আজ গুরুজি ভালোবাসা, ব্রেকআপ, মুভ অন নিয়ে বক্তব্য দেয়। ভালোবাসা একটা ফিলিং, যেমন আমরা খাই ঘুমাই এমন। আমরা খাবার দিয়ে ক্ষুধা নিবারণ করি, ঘুমিয়ে ক্লান্তি দূর করি, তেমনি ভালোবাসার কষ্ট ভুলতে আমরা নিজেদের ব্যস্ত রাখতে পারি। একজন প্রশ্ন করে, কিভাবে এটা নিয়ে আপসেট না হয়ে থাকা যায়? গুরুজি বলেন, অনেক সময় খাবার পরেও ক্ষুধা লাগে, এটা আসলে ক্ষুধা নয়, জাস্ট একটা ইচ্ছা। ঘুমের পরেও ক্লান্ত লাগে, এটা অলসতা। আর যে কষ্ট দিয়েছে তার সাথে আবার নতুন করে সম্পর্ক রাখা আসলে ট্রমায় আটকে পড়া। এর থেকে ওভারকাম করতে হবে। আশা জিজ্ঞেস করে, এই ওভারকাম করতে কি করা যেতে পারে? গুরুজি বলেন, কাজে ব্যস্ত সময় পার করতে হবে। এবার শুরু হয় আশার ব্যস্ত সময়। সে আধ্যাত্মিক সাধনা শুরু করে দেয়। আশ্রমে আসে, মানুষের সাথে বিভিন্ন ধর্মীয় আলোচনা করে সেগুলো ব্যক্তিগত জীবনে চর্চা করে। খাবার দাবার চালচলনেও পরিবর্তন আনে। মনের শান্তি খোঁজার চেষ্টা করে। তার কার্যকলাপ দেখে বাড়ির লোক বিরক্ত হবার পথে। কৈলাস তো জিম শুরু করেছে। ব্যায়াম করা, ফাইট প্র্যাকটিস করা আর প্রোটিন শেক খাওয়া, এসব নিয়ে তার দিন ভালোই যাচ্ছে। এ যেন দুজনের মধ্যে অদৃশ্য এক ফাইট চলছে। কৈলাসের পরিবারও এক প্রকার বিরক্ত। আশা তো গুরুজিকেই এখন দেবতার আসনে রেখে পূজা করে সকাল বিকাল। অফিসের ডেস্কেও ছবি রেখে দিয়েছে। ব্রেইন ওয়াশ ভালোই করা হয়েছে তার। আর কৈলাস জিম করে প্রচুর কনফিডেন্স অর্জন করেছে। অফিসে কয়েকজনের সাথে পাঞ্জা লড়াইয়ে জিতে একটা ভাবও চলে এসেছে তার মধ্যে। আশা নিজের ভিতরে আধ্যাত্মিক উন্নতি লক্ষ্য করে। ব্রেকআপের শোক যেন তার আর নেই। সে তো সবার সাথে নাচ গানেও অংশ নেয়। গুরুজিও নাচ গান করে, কিন্তু এখানে একটা ছেলে ছিল, তার কেন যেন এসব ভালো লাগে না। তার কাছে এখন এটা একটা স্ক্যাম মনে হয়। এটা টাকা আয় করার বিজনেস শুধু। কিন্তু আশা তার সাথে একমত হতে পারে না। ছেলেটা বলে আজ তার শেষ দিন, কাল থেকে সে আর আসবে না। আশার তো ব্রেইন ওয়াশড হয়েছে। এখন সেই ছেলের ব্রেইন ওয়াশ করতে চেষ্টা করে, কিন্তু ছেলেটা চলে যায়। এদিকে কৈলাসের জিমে দিব্যা নামের একটা মেয়ে ছিল, প্রায়ই হাই হ্যালো করত। আজ কৈলাসের কাছে সে লিফট চায়, বাইকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে বলে। অনেক রিকোয়েস্ট করার পর কৈলাস রাজি হয়। সেদিন যখন নিয়ে যায় তখন দিব্যার এলাকার ছেলেগুলো তো চোখ বড় বড় করে তাকিয়েছিল। দিব্যা একজনকে ভেঙচিও দেয়। হতে পারে তারা দিব্যাকে বিরক্ত করে বলে দিব্যা কৈলাসকে অস্ত্র বানিয়েছে। তবে ছেলেগুলোর মধ্যে একটা রাগ কাজ করে। কৈলাস তো এটা নিয়ে ফ্লেক্স দেখাতে শুরু করে। জিম থেকে তার প্রেম হয়ে যাবে মনে করে এবার। বন্ধুদের সাথে বেশ একটা ভাব নেয়। কিন্তু পরের দিন দিব্যার এলাকার সেই ছেলেগুলো কৈলাসের বাইক আটকায়। এবার রাম নামের একজন এসে বলে, দিব্যা আমার গার্লফ্রেন্ড, তুই ওকে আর বাইকে নিয়ে আসবি না, খবর ভালো হবে না কিন্তু। কৈলাস হিরো ভাব নিয়ে বলে, কিসের কি, তোমরা কারা? আমি দিব্যার সাথে কথা বলে নেব। কিন্তু তারা বাইকের চাবি নিয়ে নেয়। একজন কৈলাসের কলার চেপে ধরে, আর কৈলাসের এত দিনের জিমের প্র্যাকটিস দেখানোর সময় এখনই আসে। সে ফাইট শুরু করে, একজনকে উল্টে ফেলতে থাকে। যদিও রাস্তার কুকুরটাও তাকে হেল্প করে, মানে সে কুকুরের কথাও বুঝতে পারছে। এভাবে তাদের একবার পরাস্ত করে কৈলাস ভাব নিতে যায়, কিন্তু একটু পরেই আবার সবাই মিলে তাকে সেই লেভেলের কেলানি দেয়। এবার আর কৈলাস নিজেকে বাঁচাতে পারে না। পরের দিন জিমে এভাবে আহত অবস্থায় দেখে অন্য টিমমেটরা আফসোস করে। কোচ এসে বলে, এখানে জিম করতে আসছো, মারপিট না। রেগুলার জিম করলেই তুমি ফাইট এক্সপার্ট হবে এরকম না। এবার এক বন্ধু বলে, তুমি ভাঙা মনের রিপেয়ার করতে জিম শুরু করেছো, আবার এখানে এসে নতুন প্রেম শুরু করতে যাচ্ছ, লজ্জা নেই নাকি? তখন দিব্যা চলে আসে, হাই দিয়ে চলে যায়, কারণ এই আহত অবস্থা দেখে নিজেই লজ্জা পায়। অন্যরা বলে এসব নিয়ে জিমের বাইরে কথা হবে, নয়তো কোচ আবার খবর করে দিবে। সেদিন বের হবার সময় আবার কৈলাস দিব্যাকে বলে সে বাড়ি পৌঁছে দেবে।
কিন্তু আজ দিব্যা না করে দেয় আর সরি বলে যে তার জন্য তাকে মার খেতে হয়েছে ভাবে। কৈলাস বলে চিন্তা করো না, আজ কিছু হবে না, আর ব্যাকআপ নিয়ে যাবে সাথে, মানে সাথে 2 জন যাবে আরো। অনেক বলার পর দিব্যা রাজি হয়। এবার তারা 4 জন যখন দিব্যার এরিয়াতে যায় তখন রামের টিম দেখে কৈলাসের সাথে আসা 2 জন ঘাবড়ে যায়। এদের সাথে মারামারি করতে হবে নাকি? দিব্যা বলে সে কথা বলে ঠিক করবে, কিন্তু কৈলাস ভাব নিয়ে বলে তারা ম্যানেজ করবে। কিন্তু দিব্যা জোর করে বলে সে যাচ্ছে। এখন দিব্যার সাথেই কৈলাসের একটা ফ্রেন্ড যায়। দিব্যা রামের সাথে অনেকক্ষণ প্রথমে ঝগড়ার মতো করে, এরপর হেসে হেসে কথা বলে, এমনকি জড়িয়েও ধরে। কৈলাস ভাবে আরে এরা কি ডেটিং করছে নাকি? তাহলে আমি কি কাবাবে হাড্ডি? এসব কি? পরে রাম আর দিব্যা হাসতে হাসতে তাদের সামনে এসে বলে আমরা আসলে ডেটিং করতাম, কিন্তু আমাদের মাঝে একটা ঝামেলা হয়, তাই আমি ওকে জেলাস ফিল করানোর জন্য তোমার সাথে আসি। এখন আমাদের ভুল বোঝাবুঝি মিটে গেছে। রামও বলে আমিও সরি, আগে জানলে এভাবে মারতাম না। কৈলাস মনে মনে ভাবে এর জন্য আমি মায়ের খেলাম, আর এখন দেখি এরা প্রেম করে। পরের দিন জিমে তো সবাই এটা নিয়ে কৈলাসের সাথে মজা নেয়। কৈলাসের মনে হয়তো ফিলিং তৈরি হচ্ছিল, কিন্তু পানি ঢেলে দিল। কৈলাস বন্ধুদের মজা হজম করতে থাকে। এর মধ্যে আবার দিব্যাও এসে হায় দিয়ে যায়। কি একটা প্যারা। আর অন্যদিকে আশার মনে 3টা চিন্তা আসে। এক হচ্ছে তার বন্ধুরা তাকে ছাড়াই এখন ঘুরতে চলে যায়। 2 হচ্ছে সেদিন ওই ছেলেটা আশ্রমে যা বলল, আর 3 হচ্ছে তার মায়ের কথা। তার মা তার মেয়ের ওপর বিরক্ত। আধ্যাত্মিক শান্তির জন্য এই মেয়ে টাকা উড়িয়ে দিচ্ছে সব। গুরুকে মাথায় করে রাখা কবে বাদ দিবে? এ ধরনের আশ্রম সাধারণত স্ক্যাম হয়। এসবের নামে মেয়েদের জিম্মিও করে, কিন্তু আশা এসবে পাত্তা দেয় না। সে তো এসব নিয়ে পড়ে আছে, একটু টাকা খরচ হলেই বাকি। এবার সে স্কুলে একটা ক্যাম্পেইন করতে চায়, মানে স্কুলের বাচ্চাদের মাধ্যমে তাদের গার্জিয়ানদের ম্যানিপুলেট করার চেষ্টা করা। আর সে স্কুলে ক্যাম্পেইনও করে। এদিকে একদিন জিমে যাবার সময় কৈলাস টি শার্ট খুঁজে পাচ্ছে না। সে তার মাকে জিজ্ঞেস করে মা টি শার্ট কোথায়? মা এসে একটা টি শার্ট খুঁজে দেয়, কিন্তু এটা ছিল কাপল টি শার্ট, আর এটা দেখলেই আশাকে মনে পড়ে যায়। কিন্তু এটা ছাড়া আর তার টি শার্টও নেই এখন। এটা পরেই সে জিমে যায়, কিন্তু আয়নায় টি শার্টের লেখা দেখা যাচ্ছিল শি ইজ মাইন। সে অ্যাস কলম দিয়ে কেটে দেয়। তবুও কল্পনায় আশা এসে বিরক্ত করতে থাকে। কৈলাস তো ধীরে ধীরে আরো বেশি ভার উঠাতে থাকে। কল্পনায় আশা তো তাকে মরে যেতে বলছিল, আর সে আরো ওজন বাড়াতে থাকে। এত ওজন বাড়ায় যে আর তোলা সম্ভব ছিল না। আর কোচ এসে যেই আটকাতে যায়, সাথে সাথে ডাম্বেলগুলো তার পায়ে পড়ে থেতলে যায়। পরে হসপিটালে নিয়ে যাওয়া হয় কোচকে। কৈলাস দেখা করতে আসে, সরি বলে, এমনকি মেডিকেল খরচ সে দেবে বলে। এরপর কৈলাস বলে আশার কথা মনে পড়ায় এমন কাজ করেছে সে। কোচের উপর রাগ নেই তার। কোচ তাকে থাপ্পড় দিয়ে শুধরাতে বলে, মেয়ে মানুষ তো খেলনা না, আর কাউকে ভুলতে হলে অন্য কাউকে সে জায়গায় বসাতে হবে। তাকে সব সোশ্যাল মিডিয়া থেকে রিমুভ করে দাও। কৈলাস সেটা নিয়ে ভাবতে থাকে। এরপর বের হয়ে এসে সোশ্যাল মিডিয়া থেকে আশাকে রিমুভ করে দেয়। অন্যদিকে আশা যখন আশ্রমে আসে, এবার তার সামনে গুরুজির আসল রূপ ধরা পড়ে। গুরুজি শুধু টাকার জন্য সবকিছু করে। সে আশাকে সরাসরি স্কুলে ক্যাম্পেইন করার জন্য বকাঝকা করে। ক্যাম্পেইন করা উচিত প্রাইভেট বা ইন্টারন্যাশনাল স্কুলে। এতে তাদের গার্জিয়ানদের ম্যানিপুলেট করে অনেক ডোনেশন পাওয়া যাবে। কিন্তু এই যে আশা সরকারি স্কুলে ক্যাম্পেইন করলো, এতে সরকারের নজরে পড়ে বড় সরকারি ফান্ড হাতছাড়া হয়ে গেল। আশার সামনে এবার গুরুজির আসল রূপ প্রকাশ পায়। আশাকে গুরুজি যা নয় তাই অপমান করে তাড়িয়ে দেয়, যেন আর কোনোদিন সে না আসে। আশা সেদিন বুঝতে পারে সে শুরু থেকে কত বড় ভুল করেছে। এমনকি বাসায় এসে সে জানতে পারে এই ক্যাম্পেইনের জন্য তার বাবাকেও স্কুল থেকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়। আশা একেবারেই ভেঙে পড়ে, বাবাকে সরি বলে, আর এ ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখবে বলে। এবার বাবা তাকে বিয়ের জন্য বলে, এখন না হলেও 6 মাস পরে, কিন্তু জীবন এগিয়ে নিয়ে যেতে তো হবেই, আর এখানে একা থাকাও কঠিন, তাই বিয়ে করাই উচিত। সবকিছু ভেবে চিনতে দেখা যায় আশা আর কৈলাস দুজনেই ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট খুলে ফেলেছে। কৈলাসের বন্ধুরা বলে তোমার আগেই এসব দেখা উচিত ছিল, শুধু শুধু বাইক কেনা, ট্রাভেল করা, আর জিমে সময় নষ্ট করা, প্লাস টাকাও নষ্ট করলে। কিন্তু কৈলাস এত এত মেয়ের ভিড়ে এসে যেন হাবুডুবু খেতে থাকে। সে একটা একটা করে মেয়ের আইডি দেখতে থাকে, কিন্তু কেউই যেন তার টাইপের না। প্রথমে আসে বেশি স্মার্ট মেয়ে, পরে আসে এভারেজ মেয়ে, সে আবার ফেমিনিস্ট টাইপ, এরপর আসে ডিভোর্স। এগুলো তো কৈলাস বাদ দিতে থাকে। এরপর মেয়ের সমারোহ দেখে তার 2 বন্ধু তার সাথে এসে মেয়েদের আইডি দেখা শুরু করে। এর মধ্যে একটা মেয়ের আইডি দেখতে পায়, সে সেপিওসেক্সুয়াল, মানে শারীরিক নয় মানসিক দিক থেকে আকর্ষণ বেশি। এভাবে বিভিন্ন ধরনের মানুষ দেখে তার এক বন্ধু বলে আমি শুধু LGBTQ সম্পর্কে জানতাম, এখন দেখি এসবও আছে, বাপরে। 3 বন্ধু এসব নতুন জিনিস জানতে পেরে বেহুশ হাল তাদের।
আশা তো ডক্টর চিত্রার সাথে এখনো কাউন্সিল করাতে যায়। আশা তাকে জানায় সে বাবার কথায় ম্যারেজ ওয়েবসাইটে আইডি খুলেছে এবং সেখান থেকে একজনের সাথে দেখা করতে যায়। আমরা দেখি আশা আর সেই ছেলেটা একটা রেস্টুরেন্টে বসে। তারা টুকটাক গল্প করে, চা কফি অর্ডার করে। তাদের মধ্যে ভালোই বন্ডিং তৈরি হয়। আশা বেশ ইমপ্রেস হয়ে যায়। ছেলেটাও বেশ ভালোই বলা যায়। আশা তো একেই ফিক্স করতে চায়। একসময় ওয়াশরুমে গিয়ে আশা তার এক ফ্রেন্ডের সাথে ডেটের কথা শেয়ার করে আর ছেলেটাকে ভালো লেগেছে বলে। সে এখনো রেস্টুরেন্টে আছে, বাড়ি গেলে আরো ক্লিয়ার করে বলবে। কিন্তু এদিকে ছেলেটার কাছে তার বন্ধু আশার সেদিনের থাপ্পড় মারা ভিডিওটি পাঠায়। ছেলেটার মনে ব্যাড ইমপ্রেশন তৈরি হয়। তাই আশা ওয়াশরুম থেকে ফিরলে তেমন একটা কথা না বাড়িয়ে সে বেরিয়ে যায়। এরপর আর যোগাযোগ করে না। আশা তো আপসেট হয়ে যায়, ঘরের কাজেও তার মন বসে না। এরপর ডক্টর চিত্রার কাছে এটা সে শেয়ার করে। এরপর ডক্টর চিত্রা বলে, তুমি তাকে এতই পছন্দ করে ফেলেছো যে এখন মন খারাপ হচ্ছে? আশা বলে, আমি তাকে পছন্দ করেছি বলে মন খারাপ না, সে আমাকে পছন্দ কেন করলো না এর জন্য মন খারাপ। আশা তার অ্যাবাউটে লিখেও রেখেছে সে তার বয়ফ্রেন্ডকে থাপ্পড় মেরেছিল, যে ভিডিওটা ভাইরাল হয়েছিল। এদিকে কৈলাসের এক ফ্রেন্ড তাকে ফোন করে জিজ্ঞেস করে সত্যি আশা আর তার ব্রেকআপ হয়েছে কিনা, কারণ তার ভাই বিয়ের জন্য আশাকে পছন্দ করেছে। কৈলাস বলে অনেক আগেই ব্রেকআপ। তার বন্ধু আশা সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু কৈলাস তো এদের এক্সাইটমেন্ট নিতে পারে না, তাই খুব একটা কথা বাড়ায় না। কিন্তু যাই হোক না কেন, ফ্রেন্ডের ভাই আশাকে খুব পছন্দ করেছে, ভালো মেয়েও মনে করে। ফোন কেটে দিয়ে কৈলাস আশার সাথে ফ্রেন্ডের বোকাশোকা ভাইয়ের বিয়ের কথা ভেবে আরো রেগে ওঠে। অন্যদিকে আশার কপালে তো বিচিত্র ছেলে জুটছে। প্রথমে একজনকে পায়, সে তো মায়ের আঁচলে থাকতে ভালোবাসে, মা যা বলবে তাই করবে, যেন বউ না, ঘরে কাজের জন্য মেয়ে খুঁজছে। আরেকজন টাকা ছাড়া কিছু বোঝে না, কোথায় কিভাবে ইনভেস্ট করলে লাভ হবে সেই কথাই ভাবে। এই দুইজন যাই হোক মানা যায়। এরপরের জন তো হাউস হাজবেন্ড থাকার প্ল্যান করে আসে, আশাকেই জব করে সংসার চালাতে হবে। তারপর আসে এক নেশাখোর ছেলে, নেশা করে, চুল বড় রাখে আর গিটার নিয়ে ঘোরে। এটাও বাদ, এরপরে যে আসে সে তো আরো ধাপ উপরে, একদম গ্রাম্য টাইপ। বাচ্চা ঘরে প্রসব করাতে বলে, বাচ্চাদের নাকি টিকাও দেওয়া যাবে না, অসুস্থ হলে ঘরোয়া চিকিৎসা। আশা তো কল্পনা করে বাচ্চা হতে গিয়ে সে মরেই গেছে, এটাও বাদ দিতে হবে। কৈলাস এদিকে উদ্ভট অ্যাবাউট বায়ো আর ছবি শেয়ার করে অ্যাটেনশন সিক করার জন্য, কিন্তু ভালো কাউকেই পায় না। রাগে সে সব ডেটিং অ্যাপ ডিলিট করে দেয়, না হলে আবার প্রিমিয়াম সাবস্ক্রাইব করে টাকা নষ্ট করতে মন চাইবে। অন্যদিকে ঘুরতে ঘুরতে আশ্রমের সেই ছেলেটা, যার নাম ছিল রাহুল, সে আশার আইডিতে দেখে আর নক করে। দুজনের টুকটাক কথা হয়। আশা জানায় সে গুরুজি আর আশ্রম ছেড়ে চলে এসেছে। রাহুল দেখা করতে চায়, আশা সরাসরি অ্যাভয়েড না করে কাজের ব্যস্ততা দেখায়। রাহুল বলে, তুমি দেখা করতে না চাইলে সরাসরি বলতে পারো। কিন্তু এরপর আশা মন রাখার জন্য রাজি হয়ে যায় আর রাহুল একটা লোকেশন পাঠায়। তারা একটা বারে দেখা করতে আসে। এখানে স্মোকিং, ড্রিঙ্কস সব চলে আর গানও হয়। তো আশা ড্রিঙ্কস করতে করতে গান এনজয় করে, কিন্তু হঠাৎ যে গান গাইছে তার মধ্যে সে কৈলাসকে দেখতে শুরু করে আর বিরক্ত হয়ে পালাতে থাকে। এক পর্যায়ে সে মাতাল অবস্থায় সেই সিঙ্গারের মাথায় কাচের বোতল দিয়ে বাড়ি দেয়। সবাই তো অবাক, কিন্তু আশা তাকে কৈলাস মনে করে রাগ ছাড়ে। রাহুল তাকে ধরে বেঁধে নিয়ে আসে। আশা বলে, আমি আর কোনো ছেলের পিছে যাব না, ক্ষমা চাই। অন্যদিকে কৈলাসকে তার বন্ধুরা জিজ্ঞেস করে, ডেটিং অ্যাপ ডিলিট করে এখন কি চুপচাপ হয়ে গেছো? কিন্তু কৈলাস বলে সে তার মায়ের সাথে সব বিয়ের অনুষ্ঠানে যায়, সেখানে একটা না একটা মেয়ে পেয়েই যাবে। তবে এখানেও কৈলাসের কপাল খারাপ হয়ে যায়, যে মেয়েকেই দেখে পছন্দ হয় সেটাই তার বোন হয়ে যায়, না হলে বিবাহিত। আবার কেউ কেউ ভাগ নিয়ে হয়ে যায়। কৈলাসের মা তার ছেলের চাকরির বেতন নিয়ে সবার সামনে বেশ গর্ব করে বলে। কৈলাস ভাবে একটা না একটা মেয়ে তো জুটেই যাবেই। বাড়ি আসার সময় যখন একটা মেয়েকে নিয়ে জিজ্ঞেস করে, জানতে পারে সেটাও বোন আর এঙ্গেজড। কৈলাসের কপালই খারাপ। এভাবে আর একটা বিয়ের অনুষ্ঠানে যায়, সেখানেও একই কেস, মানে দেশে যেন সিঙ্গেল মেয়েই নেই তার জন্য, হয় বোন নয়তো বিবাহিত। কি মুসিবত! তো এভাবে ঘুরতে ঘুরতে অবশেষে বিয়ে বাড়িতে কাব্য নামের একজন মেয়েকে পায়, সিঙ্গেল, আর সে বোনও হয় না। সে মেয়েটাকে ফলো করতে থাকে, এমনকি তার ইনস্টা আইডি খুঁজেও ফলো দিয়ে রাখে। এরপর সে মেয়েটার সাথে কথা বলার অজুহাতে খাবার সময় গিয়ে জিজ্ঞেস করে কিছু লাগবে কিনা। বারবার না বললেও যখন শোনে না তখন কাব্য তার নাম ধরে ডাকে। কৈলাস বলে, নাম জানলে কি করে? তখন দেখায় ইনস্টাগ্রামে যে ফলো দিয়েছে তা দেখেই। কৈলাসকে সেই আইসক্রিম বুথের সামনে অপেক্ষা করতে বলে। পরে আইসক্রিম খেতে খেতে তারা কথা বলে। কাব্য তো বলে, ফলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো নাকি ডিলিট করব। কৈলাস তো বলে, না না, রিজেক্ট করো না। এরপর কথায় কথায় জানা যায় কাব্য কৈলাসের মতো ব্রেকআপের পর মুভ অন করতে চেষ্টা করছে। তো
দুজনের ভাইব মিলে যাওয়ায় তারা ডেট করতে শুরু করে। সোশ্যাল মিডিয়াতে অ্যাড করে নেয়, মেসেজ হয়। কৈলাস এরপর হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুতে দেখা করতে চলে যায় ছুটিতে। কৈলাস কাব্যের সাথে ডেট করে, ঘুরে ফেরে এনজয় করে, আর রাহুল আশাকে নিয়ে ঘুরতে বের হয়। দুই পক্ষ অনেক ঘোরাঘুরি, এনজয়, গেমিং, খাওয়া দাওয়া সবকিছু করে। ফিরে এসে কৈলাস বন্ধুদের বলে সে মুভ অন করেই ফেলেছে, সে এখন কাব্যকে ভালোবাসে। কিন্তু তার আরেক বন্ধু এখনো এক্সকে ভেবেই যায়, তাই অন্যরা তাকেও মুভ অন করতে বলে। সেই বন্ধু কৈলাসকে বুঝায় প্রথম প্রেমের মতো এক্সাইটমেন্ট কখনো আর আসে না। প্রেম অনেকবার আসে কিন্তু সেভাবে আর হয় না। এবার কাব্য যখন ঘুরতে হায়দ্রাবাদ আসে, কৈলাস তাকে নিয়ে শপিংয়ে যায়, আর একই শপিং মলে রাহুল আশাকে নিয়ে আসে। ড্রেসের ট্রায়াল দিতে দিতে এক পর্যায়ে দেখা যায় আশা আর কাব্য সেম ড্রেসই কিনেছে। তাদের দেখাও হয়ে যায়। কৈলাস আর আশা দুজনেই শকড। এতদিন পরে দেখা, তাও নতুন সঙ্গীদের সাথে। যদিও কাব্য তো এসব জানে না। সেম ড্রেস দেখে আশার সাথে ছবি তুলতে চায়, চারজনের সেলফিও তুলে রাখে। পরে বেরিয়ে আসলে কৈলাস বলে এরপর থেকে আমরা বেঙ্গালুরুতে দেখা করব। পরের বার কৈলাস বেঙ্গালুরুতে দেখা করতে গেলে তারা রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে কাব্য অর্ডার করে, আর সেই একই জিনিস অর্ডার করে যেটা আশাও করত। কাব্য এটা খাবার জন্য জোরাজুরি করে। কৈলাসের আশার কথা মনে পড়ে, সে কল্পনায় হারিয়ে গেছে আবার। তখন কাব্য বলে এখানে বেশি করে খেও না, বাড়ি গিয়ে আর খেতে পারবে না তাহলে। কৈলাস অবাক হয়ে জিজ্ঞেস করে তোমার বাড়ি? কাব্য বলে তার বাবা বিয়ের জন্য জোর দিচ্ছে, তাই আজ কৈলাসকে দেখা করাতে নিয়ে যাবে। কৈলাস বলে এত জলদি? কিন্তু আমি তো রেডি না। কাব্য জিজ্ঞেস করে কিসের জন্য রেডি হতে হবে? কৈলাস ভেবে বলে আমরা তো আই লাভ ইউ বলিনি কখনো। কাব্য এবার রেগে উঠে চলে যায়। এটুকু কারণের জন্য ভালোবাসা আটকে থাকে? পরে কৈলাস তাকে শান্ত হতে বলে আর সে যাবে বলে। কাব্য অভিমান করে বলে যেতে হবে না আর তোমাকে, কিন্তু কৈলাস রাজি হয়। এবার বাড়িতে যাবার পর দেখা যায় কৈলাসের বাবা আর কাব্যের বাবা পরিচিত। সেভাবে বেশ পুরনো কথা বলে। এবার কৈলাসের বেতন জিজ্ঞেস করে, যেটা আবার তার মেয়ে থেকে কম বলে ইনডিরেক্টলি অবজ্ঞাও করে। পরে কৈলাস তাদের রিলেশনের ব্যাপারে বললে তার বাবা এবার সরাসরি কৈলাসের বাবার গরিবানা, কম শিক্ষিত হওয়া নিয়ে কথা বলে। এমনকি তার যে এত এত সম্পদ সেটা নিয়ে বড়াই করে। কৈলাসের তো রাগে চায়ের কাপ মুখে ছুঁড়ে মারতে মন চায়, কিন্তু নিজেকে কন্ট্রোল রাখে। কিন্তু বেশিক্ষণ কন্ট্রোল করতে পারে না। এরপর উঠে তারা বেরিয়ে যায়। কাব্য পিছু পিছু আসে, তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে কাব্যের বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। কাব্য থাপ্পড় মেরে বসে, আবার জড়িয়েও ধরে। কাব্য বলে আমার বাবাকে অসম্মান করার জন্য মারলাম, আর তার সামনে নিজেকে কন্ট্রোল রেখেছে এর জন্য জড়িয়ে ধরলাম। কিন্তু কৈলাস আশার একটা কথা মনে করে। তখন সে কাব্যকে বলে আমাদের সম্পর্ক হবে না। কাব্য জোর করে, কারণ তাদের কাস্টে মিল আছে বলে তার বাবাকে রাজি করা যাবে। মানে আলাদা কাস্টের হলেও প্রবলেম ছিল। এসব শুনে আরো রেগে যায় কৈলাস, আর এভাবে কারোর সাথে সে সম্পর্ক রাখতে পারবে না বলে। ফেরার পথে সে আশার সাথে কাটানো স্মৃতি মনে করে কষ্ট পাচ্ছিল। রাতে কৈলাসের বন্ধুরা তাকে বলে আবারও সেম ঘটনা ঘটলো, তোর কপালে মনে হয় প্রেমই নাই। ওদিকে আশা মনে হয় মুভ অন করতে পেরেছে। আশা রাহুলের সাথে তার বান্ধবীর বিয়েতে আসে। অন্য বান্ধবীরা তাদের কাপল বললেও আশা বলে তারা ভালো বন্ধু। এখানে আশা আবার ভিড়ের মধ্যে কৈলাসকে দেখে। আসলে কৈলাস ছিল না, কিন্তু তার মনের ভুল ছিল। বিয়ে থেকে ফেরার সময় আশা কান্নাকাটি করে দেখে রাহুল আশাকে সাজেশন দেয়। তার মনে হয় কৈলাসের সাথে কথা বলে মিটমাট করে নেওয়াই ভালো। সে আসলে মুভ অন করতে পারবে না, কারণ হয়তো তাদের মন থেকে ব্রেকআপই হয়নি। তাই আরো ভেবে দেখা উচিত আশার। আশা তো বাড়িতে এসে কান্নাকাটি করে ভাসিয়ে দেয় এমন অবস্থা। কৈলাসের অবস্থাও তেমন একটা ভালো না। সে তো এখনো আশা থেকে মুভ অন করতে পারেনি। কাব্যের সাথেও তার কিছুই হবে না। দুজন দুই দিকে একা একা কষ্ট পেতে থাকে। চোখের পানিতে হয়তো সমুদ্র বানিয়ে ফেলবে এমন অবস্থা। কৈলাসের নতুন বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান হবে। কাব্যের বাবাকে ইনভাইটেশন দেওয়া হয়। কাব্য আবার তখন হায়দ্রাবাদের উদ্দেশ্যে বের হয়েছিল। এদিকে ড্রিঙ্কস করে রাতে বাড়ি ফেরায় কৈলাসের বাবা তাকে একটু কথা শোনায়। এরপর তার আর কাব্যের ব্যাপারেও জিজ্ঞেস করে, কিন্তু কৈলাস বলে দেয় যে তার বাবা অপমান করেছে, এজন্য সে রাজি হবে না। কিন্তু কৈলাসের বাবা তাকে আরো ভাবতে বলে, কারণ কাব্য মেয়েটা ভালো। এদিকে আশাকে তার বান্ধবীরা বোঝায় যে রাহুল ভালো ছেলে, সে ঠিকই বলেছে। আশার উচিত কথা বলে কৈলাসের সাথে ভালো করে ব্রেকআপ করে নেয়া, তাহলে আর পিছুটান থাকবে না। কৈলাস যখন তার বাবার কথা মতো কাব্যকে নিয়ে ভাবছে, তখন তার ফ্রেন্ড জানায় আশা নাকি কল করেছিল, কৈলাসের সাথে দেখা করতে চায়। তার বন্ধু না করে দিয়েছে, কারণ কথা বললেই কষ্ট বাড়বে, আর সে অন্যের সাথে রিলেশন করেছে তো। কিন্তু কৈলাস বলে না, সে দেখা করবে। এভাবে তারা দুজনে নির্দিষ্ট দিনে রেডি হয়ে বের হয়। দুজন কাকতালীয়ভাবে কালো রঙের পোশাক পরে।
এরপর গাড়িতে করে রওনা দেয় কৈলাস আর অটোতে আসে আশা। দুজনে দুজনকে দেখার পর হালকা হাসি দেয়। এরপর কৈলাসের সামনে সব স্মৃতি ভেসে ওঠে। আজ আশা ফাইনাল ব্রেকআপ করতে এসেছে ভেবেই মন ভেঙে যায়। তারা এক জায়গায় বসে কথা বলার জন্য এগিয়ে আসে। হঠাৎ একটা গাড়ি আশাকে প্রায় ধাক্কা দিয়েই যাচ্ছিল। কৈলাস বুকি বলে ডাক দিয়ে টেনে জড়িয়ে ধরে। আশা ঘাবড়ে যায়, দ্রুত ছাড়িয়ে নেয়। পরে তারা এক জায়গায় বসে কথা বলে, কিন্তু কেউই কিছু বলে না, যেন কথাই নেই তাদের মধ্যে কোনো। আশা যখন ব্রেকআপের ব্যাপারে কথা তোলে তখন কৈলাস ইমোশনাল হয়ে যায়, কান্না লুকাতে চেষ্টা করে। আশা তো সবকিছু শেষ করতেই এসেছে, কিন্তু আশা বলে আমি ব্রেকআপ করতে এসেছিলাম, কিন্তু তুমি যখন বুকি বলে ডাক দিলে আমি মনে করলাম আমি মনে হয় আর ব্রেকআপ করতে পারবো না। এরপর কৈলাসও বলে সেও ব্রেকআপ করতে পারবে না। আর এখানে দুজনের আবারও প্যাচ আপ হয়ে যায়। শুধু শুধু 1 বছর এত লস করলো। মানুষ প্রেম করে বিপদে পড়ে আর এরা ব্রেকআপ করে পড়েছে। আর এখানে এই গল্প শেষ হয়ে যায়। গাইস, জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত খুব ভেবে চিনতে তারপর নেবেন। এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটার কারণে আপনাকে জীবনে পরবর্তীতে আরো পস্তাতে হতে পারে। গাইস, এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। আজকের এই মুভির কাহিনী কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।